সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যারা স্পেনে বসবাস করতেছি, বিশেষ করে যারা আমরা স্পেনে এসেছি অবৈধভাবে আসার পরে এখানে ডকুমেন্ট করার জন্য এসেছি, তাদের জন্য একটি সুখবর। আমরা অপেক্ষায় ছিলাম যে ওপেন ইমিগ্রেশন যেই অ্যানাউন্সমেন্টটা, এইটা কবে গেজেট আকারে পাস হবে। দেখুন, আজকে কিন্তু আহ, স্পেনের যেই প্রধানমন্ত্রী তিনি কিন্তু একটা পোস্ট দিয়েছে, এবং তার যে পোস্টটি ছিল সেই পোস্টটিতে কিন্তু তিনি সম্পূর্ণরূপে সুন্দরভাবে সব কিছু কিন্তু একদম চিঠি আকারে, একটা খোলা চিঠি আকারে কিন্তু পোস্ট দিয়েছে। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখতেছেন তার ভেরিফাইড যে পেজ আছে সেখান থেকেই কিন্তু সে এই পোস্টটি দিয়েছে। তো ওই পোস্টটি পাওয়ার পরে আমি এইখানের যে অভিজ্ঞ যে যারা দীর্ঘদিন ধরে বসবাস করতেছে তাদেরকে ওটা পাঠানো হয়েছে, তাদের সাথে কথা হয়েছে, এমনকি তারা একজন লয়ারের সাথে কথা বলেছে, এবং সেই লয়ারও যেই পরামর্শ দিয়েছে এবং সম্পূর্ণ ডকুমেন্টটা আমি ট্রান্সলেট করেছি। ট্রান্সলেট করার পরে যেই বিষয়গুলো জানতে পেরেছি, এগুলো কিন্তু আমাদের সবারই একটু জানা দরকার। মূলত আমি যদি একটু আপনাদেরকে বলি তাহলে আপনারা ক্লিয়ার হবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই উপকারে আসবে আশা করি। দেখুন, এখানে যেটা বলা হয়েছে, যদি আমি একটু শুরু থেকে বলি যে এইটা আমাকে দেওয়া হয়েছে, আমি একদম শুরু থেকে আপনাদেরকে জানাচ্ছি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে। যে বিষয়টা পেদ্রো সানচেজ অর্থাৎ প্রধানমন্ত্রী যেটা বলেছে যে স্পেনে বসবাসরত প্রায় 5 লক্ষ অনিবন্ধিত বা অবৈধ অভিবাসীদের বৈধ করার সরকারি সিদ্ধান্ত, এর পিছনে মানে কারণটা এটা। ধাপ 1, এখানে কিন্তু অনেকগুলো ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপটি হলো মূল ঘোষণা, যেটা হলো প্রধানমন্ত্রী অলরেডি মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী জানিয়েছে যে মন্ত্রী পরিষদ আজ একটি রয়্যাল ডিক্রি, এটা কিন্তু রয়্যাল ডিক্রি হবে, এবং বা রাজকীয় নির্দেশনানামা অনুমোদন করতে যাচ্ছে। আমরা জেনেছিলাম যে সরকারিভাবে তারা যে যখন পার্লামেন্টে বা তাদের যেই ধাপগুলো আছে সেখানে কিন্তু এটা নিয়ে ভোটাভুটি হয়েছিল, বাট 4 ভোটের জন্য কিন্তু হেরে গিয়েছিল। কিন্তু এখন আর আমরা অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলাম যারা আমরা এখানে অবৈধভাবে আসি, কাগজের জন্য যারা আমরা এখানে এসেছি, যে আর আদৌ এটা পাশ হবে কিনা। কারণ এটা 1-2 মাস আগে কিন্তু খুব ঘটা করে এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। সবাই কিন্তু আমরা ডকুমেন্ট জোগাড় করার জন্য একদম হুমড়ি খেয়ে নেমেছিলাম। তো অনেকেই চিন্তা করতেছিলাম যে এইটা কি আমাদের বৃথা গেল কিনা। না, আলহামদুলিল্লাহ এটা আমাদের সব ঠিকঠাক আছে। আমি যদি এখন বলি যে কি কি বলা হয়েছে, যে স্পেনে বর্তমানে অবৈধ বসবাসরত বা যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বৈধ করার একটি বিশেষ প্রক্রিয়া শুরু হবে। প্রধানমন্ত্রী এই দিনটিকে স্প্যানিশ হিসেবে তার জন্য গর্বের দিন বলে উল্লেখ করেছেন। আসলে স্পেনের যে প্রধানমন্ত্রী সে কিন্তু অমায়িক একজন লোক। আমি একজন মুসলিম হিসেবে যদি এটা বলি যে সে কিন্তু দেখেন সবসময় ফিলিস্তিনিদের পাশে ছিল, এই যে যুদ্ধ হচ্ছে এইগুলোর বিপক্ষেও কিন্তু ছিল। ওকে, তো সে কৃতজ্ঞতা এবং ঐক্যের কথা বলেছে। তিনি এই বিলটি সংসদে আনার জন্য 6 লক্ষের বেশি মানুষ ও শত শত সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যারা দিনরাত পরিশ্রম করেছেন। তিনি বলেছেন বর্তমানে মেরুকরণের যুগে এই উদ্যোগটি সবাইকে একত্রিত করেছে, যেখানে চার্চ, শ্রমিক সংগঠন, ব্যবসায়ী ও সুশীল সমাজ একযোগে সমর্থন জানিয়েছেন। তারপর হলো যে এটা হলো মূল বিষয়। দেখেন, বৈধকরণের মূল কারণসমূহ প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে 3টি মূল দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে। স্বাভাবিককরণ, অর্থাৎ এই সিদ্ধান্তটি মূলত বাস্তবতাকে মেনে নেওয়া। প্রায় 5 লক্ষ মানুষ ইতিমধ্যে স্পেনের দৈনন্দিন জীবনের অংশ। তারা স্প্যানিশ বয়স্কদের যত্ন নিচ্ছে, কৃষি ও খাদ্য সরবরাহের কাজ করছে, এবং তাদের সন্তানরা স্প্যানিশ শিশুদের সাথেই স্কুলে পড়ছে। ঐতিহাসিক ন্যায় বিচার, এটি স্পেনের নিজস্ব ইতিহাসের প্রতি সুবিচার। একসময় স্পেনের মানুষ ও উন্নত জীবনের আশায় আমেরিকা ও ইউরোপের অন্য দেশে অভিবাসী হয়েছিল। তারা সেই দেশগুলোর অর্থনীতিতে অবদান রেখেছিল। এখন স্পেনের পালা অন্যদের সুযোগ দেওয়া, মানে সে কোন জায়গাটা হিট করেছে বুঝতে পারছেন। দেশের প্রয়োজনীয়তা, ইউরোপের অন্য দেশের মতো স্পেনের জনসংখ্যাও বার্ধক্যের দিকে যাচ্ছে। নতুন কর্মী ছাড়া দেশের অর্থনীতি, পেনশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। অভিবাসীদের কারণেই স্পেনের অর্থনীতি বর্তমানে ইউরোপের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সে কিন্তু স্পেনের যে প্রধানমন্ত্রী বারবার সে পার্লামেন্টে বা সাংবাদিকদের সামনে এই পয়েন্টটা নিয়েই কিন্তু কথা বলতো। দেখেন, স্পেনে যারা আছে, স্প্যানিশ যারা, তারা তো আসলে এই যে কনস্ট্রাকশন কাজ বলেন, রেস্টুরেন্টের কাজ বলেন, তারপর যে হসপিটালিটি টাইপের যে কাজগুলো আছে এইগুলো কিন্তু তারা করতে আগ্রহ প্রকাশ করে না। তো এগুলোই তো দেশের যে অর্থনৈতিক যে চাকা, অর্থের যে চাকা, এটাই তো ধরে রাখে নাকি। তো এই কাজগুলো করতে হলে আমরা যেহেতু সরকার, আমাদের তো পিপল দরকার। এই পিপল কোথায় পাবো? এই জন্য আমাদের যারা অভিবাসী আছে তাদেরকেই আমাদের দরকার। এই জন্যই সে কিন্তু এই জিনিসটাকে বেশি
বেশি ফোকাস করতো। তো এটা ভালো পয়েন্ট, কিন্তু এটা প্রত্যেকটা দেশেরই প্রধানমন্ত্রী যদি দেশের অর্থনৈতিক যে চাকা এটা যদি সচল রাখতে চায়, তাহলে কিন্তু যদি তারা নিজের দেশের লোকজনই কাজ না করতে চায় তাহলে কি করবে? তার তো অন্য দেশ থেকে লোক এনে কাজ করাতে হবে। এখন সে অন্য দেশের লোক এনে কাজ করাচ্ছে ভালো কথা, এবং এখান থেকে যেন ট্যাক্সটা প্রপারভাবে এই দেশে পিপলদের কাজে আসে, এই দেশের সরকারের কাজে আসে, এই জন্য সে এই পদক্ষেপগুলো কিন্তু নিয়েছে। সুপার, তার বুদ্ধিও এখানে বলতে গেলে সে বুদ্ধিরও খেলা খেলেছে, তা এই বুদ্ধিটাও কাজে এসেছে কিন্তু। তো অধিকার ও দায়িত্ব এটা নিয়েও সে কথা বলেছে। চিঠির দ্বিতীয় পৃষ্ঠায় তিনি জোর দিয়ে বলেছেন যে প্রযুক্তি ও অটোমেশন একা স্পেনের ভবিষ্যৎ সমস্যার সমাধান করতে পারবে না। এই বৈধকরণ প্রক্রিয়া মূল উদ্দেশ্য হলো অভিবাসীদের অধিকারের স্বীকৃতি দেওয়া, তবে একই সাথে তাদের কাছে দায়িত্ব দাবি করা। বৈধতা পাওয়ার পর তাদের অবশ্যই স্পেনের আইন মেনে সমান শর্তে কাজ করে নিয়মিত ট্যাক্স দিয়ে দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থা অবদান রাখতে হবে। দেখেন, আমি কিছু সময় আগে যে পয়েন্টটা বললাম সেটাই কিন্তু সে এখানে উল্লেখ করেছে। তো উপসংহার, শেষের দিকে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে অভিবাসন কিছু চ্যালেঞ্জ তৈরি করে এবং তা অস্বীকার করা বোকামি। মানে ওই যে আমি যে কথা বললাম যে পার্লামেন্টে বা বিরোধী যে দলগুলো আছে তারা যে ভেটো দিয়েছিল, এই বিষয়গুলো সে কিন্তু এখানে উপস্থাপন করেছেন। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলায় দুটি পদ আছে: মানুষকে ভয় দেখানো এবং হাজার হাজার মানুষকে সমাজ থেকে বাদ দেওয়া। গুড পয়েন্টে সে আঘাত দিয়েছে, কিন্তু দেখেন, অভিবাসনকে একটি বাস্তবতা হিসেবে মেনে নিয়ে দায়িত্বের সাথে পরিচালনা করা এবং সবাইকে সমাজের অংশ করে নেওয়া। তিনি জানিয়েছেন স্পেনের সবসময়ের মতো দ্বিতীয় পদটি অর্থাৎ একত্রীকরণের পথ বেছে নিয়েছে। শেষে তিনি এই অর্জনের জন্য সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছে। তো আলহামদুলিল্লাহ এবং কনগ্রাচুলেশন, এবং প্রধানমন্ত্রীকে মন থেকে ভালোবাসা জানাই। সে তো আর আমাদের এই ভিডিওগুলো দেখবে না, বাট মন থেকে ভালোবাসা দেওয়া এটাই তার হয়তো বা কাজে আসবে। তো কথা হলো যে যারা স্পেনে অবৈধ ইমিগ্রেন্ট হিসেবে আছেন তারা সবাই ডকুমেন্টগুলো রেডি করেন, যারা অগ্রিম রেডি করেছেন তো গুড। এইটা আসলে আরও নিয়মকানুনগুলো একটু যদি বলি, স্পেনে প্রবেশের সময়সীমা: আবেদনকারী অবশ্যই 31শে ডিসেম্বর 2025 তারিখের আগে স্পেনে প্রবেশ করতে হবে। বসবাসের মেয়াদ: আবেদনের দিন পর্যন্ত স্পেনে অত্যন্ত টানা 5 মাস বসবাসের প্রমাণ থাকতে হবে। অপরাধমূলক রেকর্ড না থাকা, এইটা গুরুত্বপূর্ণ বিষয়। স্পেন বা গত 5 বছরে যেসব দেশে বসবাস করেছেন সেখানে কোনো গুরুতর অপরাধের রেকর্ড থাকা যাবে না। স্পেনে কোনো বহিষ্কারের আদেশ থাকলে আবেদন বাতিল হবে। আশ্রয় প্রার্থী যদি ইতিমধ্যে স্পেনে আশ্রয়ে আবেদন করেছেন তারাও এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। অনেকেই কিন্তু বলেছিল যে যারা স্পেনে আশ্রয়ে আবেদন করেছিলেন তারা আবেদন করতে পারবেন না, বাট এখানে যে চিঠিতে বলা হয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এর জন্য তাদের আগের আবেদন বাতিল করার প্রয়োজন নেই। পরিবার ও শিশু: আবেদনকারী চাইলে তার স্পেনে বসবাসরত অপ্রাপ্ত বয়স্ক সন্তানদেরও একই সাথে বৈধ করার জন্য আবেদন করতে পারবেন। কি কি ডকুমেন্ট প্রয়োজন, এখন এটা নিয়ে কথা বলবো। পাসপোর্ট: নিজ দেশের বৈধ পাসপোর্টের সম্পূর্ণ কপি। বসবাসের প্রমাণ: স্পেনে অত্যন্ত 5 মাস টানা বসবাসের সবচেয়ে বড় প্রমাণ হলো সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির নিবন্ধন, অর্থাৎ আমরা এমপাদ্রোমিয়ান্তো যেটাকে বলি এটা। অন্যান্য কাগজপত্র: যদি এমপাদ্রোমিয়ান্তো না থাকে বা গ্যাপ থাকে তবে বিকল্প হিসেবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের কাগজ, বাড়ি ভাড়া চুক্তি, বিদ্যুৎ গ্যাসের বিল, দেশে টাকা পাঠানোর রসিদ ইত্যাদি দেখানো যেতে পারে। পুলিশ ক্লিয়ারেন্স, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নিজের দেশের এবং গত 5 বছরে যে দেশে ছিলেন সেখানকার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। এইটা একটা পয়েন্ট। দেখেন, আমি ওটা পরবর্তীতে লয়ারকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে আসলে ঘটনাটা কি। ধরুন আমি যদি আমার কথা বলি, আমি ফ্রান্সে ছিলাম 2 বছর, এখন আমার কিন্তু ফ্রান্সের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। বাট আপনি যদি রোমানিয়া থাকেন, ইতালিতে থাকেন, এই সমস্ত জায়গায় যদি 6 মাসের বেশি সময় থেকে থাকেন তাহলে কিন্তু উল্লেখিত দেশের পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে আনতে হবে, বাধ্যতামূলকভাবে লাগবে। কিন্তু যে যাই বলুক এটা লাগবে। আপনি আপনার প্রস্তুতি হিসেবে এটা তৈরি করে এখনই সংগ্রহ করার চেষ্টা করেন, এটা লাগবেই ভাই। 6 মাসের কম যদি থাকেন তখন আসলে এটার প্রয়োজন নেই। 2 দিন বা 10 দিন 15 দিন, ধরুন অনেকে আছেন না, আমরা রোমানিয়া আসি, ক্রোয়েশিয়া আসি, সেখান থেকে এসে 1 সপ্তাহ বা 10 দিন থেকে পরে আমরা চলে আসি, তাদের জন্য ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্সের দরকার নেই। আপনাকে মিনিমাম যদি কোথাও 6 মাসের বেশি থেকে থাকেন তাহলে সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু লাগবে। ওকে, তো সন্তানদের স্কুলের কাগজপত্র: সন্তানদের বৈধ করার ক্ষেত্রে তারা স্পেনের স্কুলে পড়েছে কিনা তার প্রমাণপত্র লাগবে। সরকারি ফি তাসা, অর্থাৎ আবেদন প্রক্রিয়ার জন্য নির্ধারিত সরকারি ফি জমা দেওয়ার রসিদ, এটা প্রয়োজন হবে। আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে হলো যেদিন থেকে এই ঘোষণাটা একদম গেজেট আকারে দেওয়া হবে তার বলবে, তারপর থেকে 30 জুন পর্যন্ত এটা বলা হয়েছে। আবেদন জমা দেওয়ার 15 দিনের মধ্যেই সরকারি একটি অস্থায়ী অনুমতি দেবে, যা দিয়ে আপনি আইনিভাবে কাজ শুরু করতে পারবেন। চূড়ান্ত অনুমোদন পেলে 1 বছরের জন্য বৈধতা থাকা এবং কাজ করার অনুমতি পাবেন, অর্থাৎ রেসিডেন্সি অ্যান্ড ওয়ার্ক পারমিট দেওয়া হবে, যা পরে নবায়ন করা যাবে। তো এই ছিল বিষয়টা। তো যারা আমি যেহেতু
ফ্রান্সে ছিলাম। ফ্রান্সের যে পুলিশ ক্লিয়ারেন্সের যে আবেদনটা আপনি স্পেনের থেকে কিভাবে নিয়ে আসবেন, আমি এই প্রক্রিয়াটা আগামীকালকে আপনাদেরকে ভিডিও আকারে আমি দিব। তো যারা আপনি এখানে থেকেই করতে পারবেন, আপনাকে কষ্ট করে ফ্রান্সে যেতে হবে না। আমি এটা সম্পূর্ণরূপে আপনাদেরকে বলে দেবো কিভাবে কি করবেন, অনলাইনে আবেদন সম্পূর্ণ প্রসিডিউর বলে দিব। আপনি অনলাইনে বসেই করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন, কোনো দালাল বা এইগুলো ধারে কাছে যায় না। ওকে, আমি বলে দেবো আগামীকাল, আমি এটা ইউটিউব চ্যানেলে আপলোড দেবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।